আইসিজের নির্দেশের পরও রাফায় হামলা বন্ধ করেনি ইসরায়েল, রায় প্রত্যাখ্যানের ঘোষণা। তেল আবিবের যুদ্ধাপরাধ বন্ধে চাপ প্রয়োগের আহ্বান ফিলিস্তিনের। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে হিজবুল্লাহ। ইব্রাহিম রাইসির শোক সভায় হুঁশিয়ারি হাসান নাসরাল্লাহর, তেহরানের পাশে থাকার আশ্বাস। নজিরবিহীন মহড়া ঘিরে এবার কথার লড়াই চীন তাইওয়ানের, ধ্বংস করা হবে বিচ্ছিন্নতাবাদীদের, হুঁশিয়ারি বেইজিংয়ের। সামরিক তৎপরতা উস্কানিমূলক বলছে তাইপে। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। রাফায় হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের নির্দেশের পরেও ইসরায়েলি আগ্রাসন কমেনি। শুক্রবারও সাবুরা শরণার্থী ক্যাম্পে দফায় দফায় হামলা চালানো হয়। যুদ্ধবিমান থেকে মিসাইল ছোড়া হয় এবং হামলার তীব্রতায় ঘটনাস্থলে পৌঁছাতেই পারেনি উদ্ধারকারী দলগুলো। বেসামরিক বিভিন্ন স্থাপনাগুলি টার্গেট ছিল, পাশাপাশি ট্যাঙ্ক থেকেও গোলা ছোড়া হয়। একই দিন নুসৈরাত ক্যাম্পে চালানো হামলায় 4 ফিলিস্তিনি প্রাণ গেছে এবং শুক্রবার রাফায় অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেন আইসিজে। উপত্যকায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিতে রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতেও নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক আদালত রাফায় ইসরায়েলি হামলা বন্ধের রায় দিলেও ভরসা পাচ্ছেন না আশাহীন ফিলিস্তিনিরা। তারা বলছেন এই হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ঘোষণা অর্থহীন, আর তাদের সাথে যেই অবিচার চলেছে এবং এখনো চলছে তা রুখতে পুরো বিশ্বকেই এক হতে হবে। বিশ্লেষকদের মত হচ্ছে কিছু একটা অন্তত হয়েছে এবং জোরালো হয়েছে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও গণহত্যার ইস্যুটি। সব হারিয়ে রাফার এই তাঁবুগুলো হয়ে উঠেছিল ফিলিস্তিনিদের প্রাণ বাঁচানোর শেষ আশ্রয়। কিন্তু এখানেও হামলা হচ্ছে, জীবন মৃত্যুর সংখ্যায় প্রতিটি মুহূর্ত কাটছে মুসলমানদের। এই যেমন সালওয়া আলমার্সি গাজায় নিজের ঘরবাড়ি হারিয়ে প্রাণ নিয়ে ছুটে এসেছেন এই তাঁবুতে। গত 6 মাস এই রাফাতেই কেটেছে হতাশার অনিশ্চয়তায়। ইসরায়েলের বিরুদ্ধে আইসিজে রায় দিয়েছে শুক্রবার, কিন্তু তাতেও আশা জাগছে না এই নারীর। শুধু রায় কিংবা আশ্বাস নয়, আমরা কার্যকরী ব্যবস্থা দেখতে চাই। এর আগেও আমরা বৈঠক দেখেছি, আলোচনা দেখেছি, কিন্তু তারপরেও গাজায় গণহত্যা চলছে, যুদ্ধাপরাধ চলছে। আমাদের সাথে যা চলছে তা লজ্জাজনক। আমরা চাই আরব দেশগুলো সহ পুরো বিশ্ব একজোট হয়ে ইসরায়েলের এই অভিযান রুখে দিক। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের রায়ে রাফায় হামলা বন্ধ করতে বলেছে ইসরায়েলকে। অনাহার অর্ধাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য জরুরি ত্রাণ সরবরাহে কার্যকর ব্যবস্থা নিতেও বলেছে তারা। মন্দের ভালো হিসেবে রায়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ঘরপোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তেমনি রায়ের পরও গাজাবাসীর বিশ্বাস হচ্ছে না আসলেই মৃত্যু ভয় মুক্ত তারা। পুরো বিশ্ব এক হলেও এই আগ্রাসন থামাতে পারবে না, কারণ গেল ৭৬ বছর ধরে এই লড়াই চলছে। পুরো গাজা ধ্বংস হয়ে গেছে, তাই এখনই এই মুহূর্তে হামলা বন্ধ করার কোনো বিকল্প নেই। আইসিজের এই রায়কে আমরা স্বাগত জানাই, যেহেতু ইসরায়েলও এই কনভেনশনেরও একটি অংশ। তারা আদালতের রায় মানতে বাধ্য। আমরা আশা করছি কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এই নির্দেশ বাস্তবায়ন হবে। মামলাটি করেছিল দক্ষিণ আফ্রিকা, তারাও স্বাগত জানিয়েছে রায়। যদিও বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন এই রায়ের বাস্তবায়ন সহজ নয়, খুবই চ্যালেঞ্জিং। তারা মনে করেন পুরো বাস্তবায়ন না হলেও এতে অন্তত জোরালো হলো গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং গণহত্যার বিষয়টি। নিঃসন্দেহে এটা আইসিজের বড় একটি পদক্ষেপ, কিন্তু মনে রাখতে হবে 2 ধরনের ঝুঁকিতে রয়েছে গাজাবাসী। প্রথমত ইসরায়েলি হামলা, দ্বিতীয়ত খাদ্য সংকট। তাই ত্রাণ সরবরাহের জন্য ক্রসিং উন্মুক্ত এবং নিরাপদ না হওয়া পর্যন্ত রাফায় হামলা বন্ধ করাটাই যথেষ্ট নয়, এটি বাস্তবায়ন করাটাই সবচেয়ে কঠিন কাজ। আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন কৌশলীরা। সে বিষয়েও সিদ্ধান্ত পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
রাফায় লক্ষ্য অর্জনে আইসিজের নির্দেশ উপেক্ষা করবে ইসরায়েল, হামাসকে নির্মূলে চালিয়ে যাবে সর্বাত্মক অভিযান, সরাসরি জানিয়েছেন দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। গাজায় অভিযানকে প্রয়োজনীয় যুদ্ধ বলেও আখ্যা দেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ। বলেছেন, বন্দীদের ফিরিয়ে আনতে অভিযান চালিয়ে যাওয়া জরুরি এবং হামাসকে জবাব দেওয়ার একমাত্র মাধ্যম এখন রাফার নিয়ন্ত্রণ নেওয়া। এমন মন্তব্য কট্টর ডানপন্থী ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেনি গাভির। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী পদক্ষেপের অভিযোগ উঠেছে। আর আইসিজের রায়ের পরে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। বলেছেন, আইসিজের রায় কেবল তেল আবিব নয়, সমগ্র ইহুদি জাতির বিরুদ্ধেই দেওয়া হয়েছে। জিম্মিদের উদ্ধারের লক্ষ্যে রাফায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ইতালির পার্লামেন্ট থেকে টাঙানো হলো ফিলিস্তিনের পতাকা। দেশটির সাবেক এক এমপি এমন ঘটনা ঘটিয়েছেন। মোবাইল ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে দেখা যায়, রোমে পার্লামেন্ট ভবনের নিম্নকক্ষের জানালা টপকে কার্নিশে নেমে যান সাবেক এমপি স্টেফানো পুজ্জো। হেঁটে হেঁটে ব্যালকনিতে চলে যান, সেখান থেকে নিজেই ঝুলিয়ে দেন ফিলিস্তিনের পতাকা। এখানেই শেষ নয়, ব্যালকনি থেকেই চিৎকার করে ক্ষোভ ছাড়েন। বলেন, গণহত্যা ইতালিয়ান অস্ত্রের যথেষ্ট ব্যবহার হয়েছে, 35,000 মৃত্যু হয়েছে গাজায়। আল জাজিরা প্যালেস্টাইনের এক্স অ্যাকাউন্টে ওই ভিডিওটি পোস্ট করা হয়, যা সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্পর্শকাতর এক সময় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে বিশ্বস্ত সঙ্গী হারালো হিজবুল্লাহ। লেবাননের বৈরুতে আয়োজিত বিশাল শোক সভায় এমন মন্তব্য করেছেন গোষ্ঠীটির নেতা হাসান নাসরাল্লাহ। জানিয়েছেন তেহরানের পাশেই থাকবেন তারা এবং ঘোষণা দিয়েছেন গাজা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি গ্রুপগুলোর মধ্যে অন্যতম লেবাননের হিজবুল্লাহ। তাই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রইসি সহ অন্যদের মৃত্যুতে শোকের ছায়া গোষ্ঠীটির নেতাকর্মীদের মধ্যেও। শুক্রবার রাতে বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর আয়োজনে বিশাল এই সভা ইরানের নিহত প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর স্মরণে। ইরানের পতাকা নিয়ে জড়ো হয় গোষ্ঠীটির শত শত কর্মী সমর্থক। ইরানের জনগণের সাথে একাত্ম আমরা, তাদের পাশেই আছি। প্রেসিডেন্ট রইসি ও অন্যদের নিহতের ঘটনায় শোক পালন করছি। ভালো মন্দ সবসময় আমরা ইরানের জনগণের পাশে আছি। ভাষণে ইরানের জনগণের সাথে একাত্মতার কথা বলেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে লেবাননের বন্ধু হিসেবে আখ্যা দেন তিনি। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রইসির মৃত্যুর মধ্য দিয়ে একজন প্রিয়, সৎ, বিশ্বস্ত বন্ধুকে হারালাম। কেবল ইরানি নয়, এর বাইরেও অনেক মানুষের জন্য এটা চরম দুর্ভাগ্যজনক। আমরাও এই ঘটনায় চরম মর্মাহত। এমন একটি স্পর্শকাতর সময়ে সেরা মুজাহিদদের হারিয়েছি আমরা। ভাষণে গাজায় ইসরায়েলের আগ্রাসন ইস্যুতেও ক্ষোভ ছাড়েন নাসরাল্লাহ। দাবি করেন, কখনোই আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনি তেল আবিব। গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। তাইওয়ানকে ঘিরে চীনের নজিরবিহীন মহড়া শেষ হওয়ার পরপরই এবার কথার লড়াইয়ে জড়ালো বেইজিং তাইপে। বেইজিংয়ের অভিযোগ, চীনে প্রভাব বিস্তারের চেষ্টায় তাইওয়ানকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। তবে সব ষড়যন্ত্র নস্যাৎ করে ধ্বংস করা হবে বিচ্ছিন্নতাবাদীদের। এর জবাবে বেইজিংয়ের সামরিক তৎপরতাকে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন ও চরম উস্কানিমূলক বলেই আখ্যা দিয়েছে তাইপে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাইচিং দায়িত্ব গ্রহণের 3 দিনের মাথায় অঞ্চলটি ঘিরে চীনের সামরিক তৎপরতা, নজিরবিহীন মহড়া দ্বীপটি ঘিরে। জয়েন্ট সোর্ড 2024 এ নামে 2 দিন ধরে চলে সামরিক শক্তি প্রদর্শন। যে কোনো সময়ের চেয়ে তাইওয়ানের সমুদ্রসীমার আরও ভেতরে প্রবেশ করেছে বেইজিংয়ের সেনারা। তাইপের দাবি, শুক্রবারই 46টি চীনা সামরিক বিমান তাইওয়ানের আকাশসীমার ভেতরে প্রবেশ করেছে। 2 দিনে তাইওয়ানের আকাশ ও সমুদ্রসীমা লঙ্ঘন করেছে মোট 62টি এয়ারক্রাফট ও 27টি নৌযান। দীর্ঘদিন ধরেই পূর্বাঞ্চলকে নিরাপদ এলাকা হিসেবে ভাবত বিচ্ছিন্নবাদীরা, যেখানে তারা লুকিয়ে থাকতে বা পালাতে পারে। আমাদের লক্ষ্য কাছাকাছি সাগর ও আকাশপথে বাধা তৈরি করা। তাইওয়ান চীনের অংশ, তাই অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদীদের স্বাধীন হওয়ার চেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রতি ধর্ণা দেয়া বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বেইজিংয়ের হুঁশিয়ারি, বিচ্ছিন্নতাবাদীরা যদি নিজেদের পথে চলতে চায় চূড়ান্ত ব্যবস্থা নেবে পিএলএ।
তাইওয়ান চীনের অংশ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছু বলার অধিকার নেই। সমস্যার মূল হচ্ছে ডিপিপি প্রশাসন স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হচ্ছে, আর ওয়াশিংটনও বেজিংয়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তাইওয়ানকে ব্যবহার করছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার অজুহাত তাদের। ওয়াশিংটন যদি সত্যিই তা চায় তবে এক চীন নীতিতে সমর্থন দেওয়া উচিত। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাইকে ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে চীন। দায়িত্ব গ্রহণের পর দেয়া প্রথম ভাষণে বেইজিংয়ের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত বলে দাবি করেছিলেন তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভারতে চলছে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় এই ভোটাভুটি শুরু হয়। এ দফায় ভারতের 6টি রাজ্য ও কেন্দ্রশাসিত 2টি অঞ্চলের 58 আসনে ভোট গ্রহণ চলছে। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 889 জন প্রার্থী। লড়াইয়ে আছেন মেহবুবা মুফতি, মানেকা গান্ধী, কানহাইয়া কুমার, মনোজ তিওয়ারির মতো হেভি ওয়েট প্রার্থী। সকালে নয়াদিল্লিতে ভোট দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী। এবং ভারতের 7 দফার লোকসভা নির্বাচন 19 এপ্রিল শুরু হয়েছে। 1 জুন সপ্তম ধাপের ভোট গ্রহণ শেষে 4 জুন প্রকাশিত হবে ফলাফল। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। কলকাতায় যাচ্ছি, আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন আমাদের জন্য। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সুকান্ত, আগে যে 5 দফার যে ভোট গ্রহণ হয়েছে সে সম্পর্কে তো আপনি আমাদেরকে এর আগে জানিয়েছিলেন। ষষ্ঠ দফার যে ভোট গ্রহণ সেটি কেমন চলছে, কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ, জানাবেন। দেখুন, বিকেল 4টে পর্যন্ত প্রায় 84% ভোট পড়েছে গড়ে গোটা ভারতবর্ষে। আজকে 7টি রাজ্যের 58টি লোকসভা আসনে নির্বাচন হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, বাকি কিন্তু সবই রাজ্যশাসিত অঞ্চল। এই আসনগুলির মধ্যে রয়েছে বিহারে 8টি, বিহারে 8টি, হরিয়ানায় 10টি, ঝাড়খণ্ডে 4টি, উড়িষ্যায় 6টি, উত্তরপ্রদেশে 14টি, দিল্লিতে রয়েছে 7টি এবং পশ্চিমবঙ্গে 8টি রয়েছে। এই 8টির মধ্যে কিন্তু যে তারকা প্রার্থী রয়েছে তার সংখ্যাও কিন্তু বিশাল। সব থেকে বেশি তারকা প্রার্থী রয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের এই 8টি কেন্দ্রে। অভিনেতা দেব থেকে শুরু করে জুন মালিয়া যেমন আছেন, তেমন কিন্তু ভিভিআইপি প্রার্থী আছে। প্রাক্তন বিচারপতি রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, তার ভাই রয়েছে দীপেন্দু অধিকারী, এরকম কিন্তু রয়েছে। আবার যেমন বাইরে রয়েছে কৃষ্ণ কানাইয়া, কংগ্রেসের অন্যতম প্রার্থী। এছাড়াও বিজেপির বেশ কয়েকজন কিন্তু প্রার্থী রয়েছে। সব মিলিয়ে কোথাও হিংসাত্মক ঘটনা না ঘটলেও পশ্চিমবঙ্গে কিন্তু সকাল থেকেই, অর্থাৎ 9টার পর থেকেই কিন্তু হিংসাত্মক ঘটনা একের পর এক ঘটতে থাকে এবং সহিংসতার মধ্যে কিন্তু জড়িয়ে পড়ে। গত 24 ঘন্টায় 2 জন খুন হয়েছে কিন্তু এই পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি সুকান্ত আপনাকে। 2 অপরাধী চক্রের মারামারির ঘটনা নিয়ে তোলপাড় চলছে ভারতের কর্ণাটক রাজ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মহাসড়কে 2 দলের সংঘর্ষের ভিডিও ফুটেজও। এবং শুরুতে গাড়ি নিয়ে ধাক্কাধাক্কি, পরে গাড়ি থেকে নেমে মারামারিতে পর্যন্ত জড়ায় আরোহীরা। গাড়ি চাপায় গুরুতর আহত হয়েছেন 1 জন এবং এ ঘটনায় কর্ণাটক পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে, যেমনটি আমরা জানতে পেরেছি। যেন অ্যাকশন সিনেমার কোনো দৃশ্য। 2 গ্যাংয়ের মধ্যে চলছে তুমুল লড়াই। বেপরোয়া ড্রাইভিং, গাড়ি চাপা আর চিৎকার চেঁচামেচিতে যেন থ্রিলার দৃশ্যের প্রদর্শনী হলো রাজপথে। ভারতের কর্ণাটক রাজ্যের উপকূলীয় এলাকার হাইওয়েতে 2 গাড়ির আরোহীদের লড়াইয়ের এই দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। শুরুতে মারুতি মডেলের 2 গাড়ির মধ্যে ধাক্কাধাক্কি, পরে গাড়ি থেকে নেমে মারামারিতে জড়ান আরোহীরা। এ সময় গাড়ি চাপায় গুরুতর আহত হন 1 ব্যক্তি। পুলিশের দাবি, অর্থ নিয়ে বিরোধের জেরে এই সহিংসতা হয়েছে 2 অপরাধ চক্রের মধ্যে। যদিও জানা যায়নি গ্যাংয়ের নাম। তবে শনিবার 2 জনকে আটক করার কথা জানিয়েছে গণমাধ্যম। পলাতক অন্যদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। মাঝ রাস্তার এই ঘটনা নিয়ে তোলপাড় চলছে কর্ণাটকে। রাজ্যের ক্ষমতাসীন বিজেপির অভিযোগ, রাজ্যের ক্ষমতায় থাকা কংগ্রেসদের ব্যর্থতাই মাথাচাড়া দিয়েছে অপরাধী চক্রগুলো। অনিক রহমান, যমুনা নিউজ।
সংঘাত কবলিত এলাকায় ত্রাণকর্মীদের উপর সহিংসতা বন্ধে প্রস্তাব পাশ হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। শুক্রবার এই ইস্যুতেই নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। অস্থায়ী সদস্য সুইজারল্যান্ড উত্থাপন করে প্রস্তাবটি এবং রেজলিউশনের পক্ষে ভোট দিয়েছে পরিষদের 14 সদস্যই। শুধু ভোট দেয়া থেকে বিরত ছিল স্থায়ী সদস্য রাশিয়া। খসড়ায় স্বেচ্ছাসেবীদের উপরে হামলা বন্ধের পাশাপাশি উল্লেখ ছিল যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলগুলোতে মানবিক সহায়তার অবাধ প্রবেশ নিশ্চিতের বিষয়টিও। কেবল গাজা নয়, ইউক্রেন, সুদান সহ বিবদমান বিভিন্ন অঞ্চলে মানবাধিকার সহায়তা এবং ত্রাণকর্মীদের উপরে যে অমানবিক বিধিনিষেধ ও সহিংসতা চালানো হয় তা বন্ধে এই পদক্ষেপ বলে জানিয়েছেন পরিষদের সদস্যরা। ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ পাপুয়া নিউগিনি। এতে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা বলছেন মাটির নিচে কমপক্ষে 300 বাসিন্দা চাপা পড়ে আছে। ভূমিধসে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে এনগা প্রদেশের 6টি গ্রাম। দেখে বোঝার উপায় নেই, কয়েক ঘন্টা আগেও ব্যস্ত জনপদ ছিল এখানে। বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে আছে পাহাড়ের ভেঙে পড়া মাটি, চাপা পড়ে গেছে বহু ঘরবাড়ি। প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ পাপুয়া নিউগিনিতে ঘটেছে ভয়াবহ এই ভূমিধস। শুক্রবার স্থানীয় সময় ভোররাতে দেশটির এনগা প্রদেশে ঘটে এই দুর্যোগ, যখন গভীর ঘুমে মগ্ন অঞ্চলটির বাসিন্দারা। মুহূর্তে মাটির নিচে চাপা পড়ে যায় 6টি গ্রাম। স্থানীয়রা বলছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে 3 শতাধিক মানুষ। সবশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে কেবল 3 জনের মরদেহ। উদ্ধারকর্মীরা বলছে কোথাও কোথাও মাটির স্তূপ জমা হয়েছে 26 ফুট পর্যন্ত। চাপা পড়েছে 3টি খাল, যা ছিল এই এলাকার মানুষদের খাবার পানির একমাত্র উৎস। ঘুমন্ত অবস্থায় ঘটে এ দুর্যোগ। চাষের জমিও চাপা পড়েছে মাটির নিচে। কয়েক মিলিয়ন ডলারের ফসল নষ্ট হয়ে গেল। এমন পরিস্থিতিতে সবার সাহায্য চাই। ভয়াবহ এই ভূমিধসে পুরো ধ্বংস হয়ে গেছে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক, কাদামাটি আর ধ্বংসস্তূপে বন্ধ যান চলাচল, যে কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। স্থানীয়রা বলছেন আগে কখনো ভূমিধস ঘটেনি অঞ্চলটিতে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। রাশিয়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কারিকুলামে বাধ্যতামূলক করা হয়েছে সামরিক প্রশিক্ষণ। 10 থেকে 11 বছর বয়সীদের শেখানো হচ্ছে পিস্তল, অ্যাসল্ট রাইফেল বা গ্রেনেডের মতো বিভিন্ন সমরাস্ত্রের চালনা। এর পাশাপাশি যুদ্ধের ময়দানে আহতদের জীবন রক্ষায় প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এই দৃশ্য কোনো সামরিক ঘাঁটির নয়, বরং রাশিয়ার একটি স্কুলের। প্রশিক্ষণ চলছে নিখুঁতভাবে কিভাবে ঘায়েল করা যায় শত্রুপক্ষকে। বাধ্যতামূলক বিশেষ এই প্রশিক্ষণে 10 থেকে 11 বছর বয়সী শিশুদের শেখানো হচ্ছে কিভাবে গুলি চালাতে হয় পিস্তল কিংবা অ্যাসল্ট রাইফেল থেকে। শুধু তাই নয়, শেখানো হচ্ছে গ্রেনেডের মতো ভয়ঙ্কর বোমা নিক্ষেপের কৌশলও। এই তালিকায় আছে ড্রোন সহ আরও কয়েক ধরনের সমরাস্ত্র। এরই মধ্যে পিস্তল আর অ্যাসল্ট রাইফেল চালানো কিছুটা শিখে ফেলেছি। অ্যাসল্ট রাইফেলের চেয়ে পিস্তল থেকে গুলি ছোড়া অনেক সহজ। আমার ধারণা যখন আমি সমরাস্ত্র চালানো পুরোপুরি শিখে ফেলবো, তখন জীবনটা অনেক সহজ হয়ে যাবে। কেবল বেসামরিক অস্ত্র চালনাই নয়, দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণও, যার মাধ্যমে শিক্ষার্থীরা শিখতে পারছে যুদ্ধের ময়দানে আহতদের জীবন রক্ষার কৌশল। মনোযোগ দেয়া হচ্ছে শারীরিক শক্তি বৃদ্ধির উপরও। যে কোনো পরিস্থিতিতে নিজেকে রক্ষা কিভাবে করতে হবে তা শেখানোই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। একই সাথে দলগতভাবে কাজ করার দক্ষতা তৈরি আর শারীরিক শক্তি বৃদ্ধির উপর দেয়া হচ্ছে বিশেষ নজর। ইউক্রেন যুদ্ধ শুরুর পর 2022 সালে রাশিয়ার শিক্ষা কারিকুলামে বেসিক্স অফ লাইফ সেফটি নামে বিশেষ এই সামরিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষকদের। স্কুলগুলোতে প্রশিক্ষক হিসেবেও থাকছেন সেনাবাহিনীর সদস্যরা। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর অনেকেই মনে করেছেন আত্মরক্ষায় কিছু সামরিক দক্ষতা সব রুশ নাগরিকদের জানা উচিত। সেই চিন্তা থেকেই হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য এই বিশেষ কারিকুলাম তৈরি করা হয়েছে। সম্প্রতি ক্রোকাস সিটি হলে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তারপর এই প্রশিক্ষণের গুরুত্ব আরও বেড়ে গেছে। সোভিয়েত যুগেও অঞ্চলটির স্কুলগুলোতে বাধ্যতামূলক ছিল এই সামরিক প্রশিক্ষণ। ইউনিয়ন ভাঙার 2 বছর আগে কারিকুলাম থেকে বাদ দেওয়া হয় প্রশিক্ষণটি। নতুন করে আবার এটি চালু করায় সমালোচনা করছে আন্তর্জাতিক বিভিন্ন মহল। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।
এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।